এই এই হারু, এই হারু, ওই দেখ, ওই দেখ, সে দেখ, গাছের উপরে দেখ, কি ঝুলছে রে। হ্যাঁ, হারু আর ভোজা খুব সকাল সকাল এই পথ ধরে মাছ আড়তে যাচ্ছিল। তখনই ভোজার চোখে পড়ে একটি বেল গাছের উপর মোটা ডালের সাথে গলায় দড়ি দিয়ে ঝুলে আছে একটি একটি মৃত মানুষের শরীর। কেউ যেন তার মাথাটাকে শরীরের সম্পূর্ণ উল্টো দিকে ঘুরিয়ে দিয়েছে, আর তার সাথে চোখ দুটো কেউ যেন খুবলে তুলে নিয়েছে। কিন্তু ততক্ষণ পূর্বে ভোর হয়ে আসায় সূর্যের এক টুকরো মৃদু লালচে আলোতে মুখটা এবার তারা স্পষ্ট চিনতে পারল। আর সঙ্গে সঙ্গে চিৎকার করে হারু বলে উঠল, আরে আরে, এ তো নিধিরাম কাকার ছেলে সুবল। এই ভজা, তাড়াতাড়ি চল, গ্রামের দিকে চল, মোরলদের কি খবরটা দি। গ্রামে যে আরো একটা সর্বনাশ ঘটে গেছে। হারু আর ভোজা গ্রামে গিয়ে যখন সবাইকে এই খবরটা দেয়, তখন গ্রামের মোড়ল আর গ্রামের বেশ কিছু মানুষ মিলে এসে দেখে বাঁধের ধারে বেলগাছটিতে একটি মোটা ডালের সাথে গলায় দড়ি দিয়ে সুবলের মৃতদেহটি মরে কাঠ হয়ে ঝুলছে। একমাত্র ছেলেকে হারানোর দুঃখে বুড়ো নিধিরাম দুঃখে কষ্টে পাগলের ন্যায় ছুটে এসে বেলগাছটির কাছে হাঁটু মুড়ে বসে পড়ল। তারপর ছেলের উদ্দেশ্যে বুক ফাটা কান্নায় ভেঙে পড়ল। সুবল রে, ও সুবল, ও রে সুবল। কিছুক্ষণ বাদে গ্রামের বেশ কিছু পুরুষ মানুষ মিলে সেই মৃতদেহটিকে গাছ থেকে নামিয়ে নিয়ে আসলো। শ্মশানে নিয়ে গিয়ে বাবলা কাঠের সাজানো চিতার উপরে মৃতদেহটিকে তুলে আগুন দিয়ে একেবারে ভস্ম করে তারপর যে যার বাড়ি ফিরে গেল। শিমুলগড় যেমনি সুন্দর ছোট্ট একটি প্রত্যন্ত মেঠো গ্রাম, তেমনি এখানে রাত বাড়লে নেমে আসে ভয়ের বিভীষিকা। এই গ্রামের মানুষদের কাছে এমনই অপঘাতে মৃত্যু নতুন কিছু নয়। এখানকার মানুষেরা ছোট থেকে দেখে আসছে এমনি একের পর এক পৈশাচিক হত্যা লীলা। এই গ্রামের পথে ঘাটে মিশে আছে শুধুই নিস্তব্ধতা ও নির্জনতা। বাতাসে কান পেতে ভালো করে শুনলে হয়তো শুধুই শোনা যাবে মানুষের স্বজন হারানো কান্নার আর্তনাদ। সন্ধ্যার পর খুব একটা দরকার না থাকলে কেউ বাড়ির বাইরে পা রাখতে চায় না। রাত বাড়লে গ্রামের আনাচে কানাচে জ্বলন্ত চোখ নিয়ে ঘুরতে দেখা যায় শুধুই শেয়ালের দলকে। শোনা যায় কয়েকশো বছর পূর্বে অভিশাপ প্রাপ্ত হয় গ্রামটির মানুষেরা আজ অবধি এই বিভীষিকাময় আতঙ্কটা কাটিয়ে উঠতে পারেনি। তাদের কাছে আজও অভিশপ্ত হয়ে দাঁড়িয়ে আছে এই একটি মাত্র বেল গাছ। এই বেল গাছটি গ্রামের একেবারে উল্টো দিকে পশ্চিমের দিকের মেন কাঁচা বাঁধের রাস্তাটা ছাড়িয়ে বেশ কিছুটা চলে গেলেই চোখে পড়বে চারিদিকে ধু ধু মাঠের প্রান্তে একেবারে পথের ধারে গা ঘেঁষে আকাশের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে এই অভিশপ্ত পুরনো বেল গাছটি। গ্রামের মানুষেরা বলে এটি একটি অভিশপ্ত গাছ। এখানে আসা তো দূরের কথা, কেউ মুখেও আনতে চায় না এর নাম। গ্রামের বাচ্চা থেকে বুড়ো এমনকি রাখালরাই ওদিকে গরু চড়াতে যায় না। কিন্তু এর কোরাল দৃষ্টি থেকে আজ পর্যন্ত কেউ বাঁচতে পারেনি। তাই প্রতি বছর একটি করে গ্রামের মানুষদের শিকার হতে হয় এই অভিশপ্ত রাক্ষসের কবলে। আর এদের মৃতদেহগুলি পাওয়া যায় ওই বেলগাছটিতে গলায় দড়ি দিয়ে ঝুলে থাকা অবস্থাতে। কি বিভৎস, কি ভয়ঙ্কর সেই দৃশ্য। কেউ যেন প্রচুর রাগে আক্রোশে প্রত্যেকের ঘাড় ভেঙে উল্টো দিকে ঘুরিয়ে দিয়ে যায়। এই গ্রামেরই মোড়ল আর গ্রামের মানুষ মিলে অনেকবার নানা জায়গা থেকে ওঝা গুণিন এনেছিল, কিন্তু কোনো কিছুতে কোনো লাভ হয়নি। কোনো এক দৈব শক্তিতেই ঠিক যেন এই
অঘটন ঘটতেই থাকে। তাই এক প্রকার এই গ্রামের মানুষরা এই অভিশপ্ত ছায়াকে মনের মধ্যে চাপা দিয়ে ভয়ে ভয়ে দিন কাটাচ্ছে। অনেকদিন পর গ্রামের মানুষেরা আবারও এমন একটা চোখের সামনে বীভৎস অপমৃত্যু দেখার পর গোটা গা যেন আবারও কোনো অজানা ভয়ের কারণে সারা দিনটা থমথমে হয়ে রইল। সাজবেলা থেকেই একেবারে গ্রাম শুনশান হতে লাগলো। শুধু বন জঙ্গলের ভেতরে থেকে মাঝে মাঝে পাতি শিয়ালগুলো বিচ্ছিরি স্বরে ডেকে উঠছে। গ্রামের মধ্যে ছোট করে একটি চায়ের দোকান চালাতো রঘু। প্রতিদিন সন্ধে হলেই গ্রামের কিছু মুরব্বীদের আড্ডা বসত এই চায়ের দোকানে। তবে এমন একটা ঘটনায় চায়ের দোকানে বসে থাকা উপস্থিত সবার মুখ একেবারে থমথমে হয়ে রইল। সবার প্রথমে চায়ে চুমুক দিয়ে বুড়ো কালীচরণ বলল, না, এইভাবে তো আর হাত পা গুটিয়ে বসে থাকা যায় না। এর একটা বিহিত করতেই হবে। বলি, আর আর কতদিন এই রাক্ষসীর হাতে গ্রামের মানুষরা প্রাণ হারাবে বলতে পারো? এইভাবে চললে তো গ্রামে থাকা দায় হয়ে পড়বে। এই কথা শুনে গ্রামের মোড়ল মোহন বাড়ুজ্জে বলল, কত কিছুই তো করলাম কাকা, কোনো কিছু কি আর বাকি আছে? কিছুই তো হলো না। যেসব গুণিনকে এনেছিলাম সবাই তো ভয় পালিয়েছে, আর না হয় প্রাণ হারিয়েছে। এই তো আগের বারেই যে গুণিনটাকে আনলাম বিধান দিল গাছটিকে কেটে ফেলতে, কিন্তু পরের দিনেই গুণিনের মৃতদেহটি ওই বেল গাছেতে ঝুলছে একইভাবে গলায় দড়ি দিয়ে। আর এখন তো কোনো গুণিন এই গ্রামের নাম শুনলে আসতে পর্যন্ত চায় না। করার থাকলে কি কিছু করতাম না? যাকগে, আজ বরঞ্চ ওঠা যাক। গ্রামের পরিস্থিতি মোটেই ভালো নয়। ও ভালো কথা, যে কথাটা বলতে ভুলে গিয়েছিলাম, শোনো, কাল কলকাতা থেকে আমাদের গ্রামের নতুন পোস্টমাস্টার আসছে। বিকেলের মধ্যে গ্রামে পৌঁছে যাবে। ওনাকে এইসব কথা শোনানোর কোনো দরকার নেই। মোড়লের এই কথাই সকলের সম্মতি জানিয়ে যে যার বাড়ি ফিরে গেল। শিমুলগড় দেখে নেমে আসুন। বলিও দাদা, শিমুলগড় এসে গেছে, নামুন নামুন। ঘুমটা ভাঙল বাস কন্ডাক্টরের ডাকে। শিমুলগড় নামটা শুনতেই অখিলেশ তড়িঘড়ি বাস থেকে নেমে আসলো। সেই 1 ঘন্টা বাসের জার্নিতে কখন যে ঘুমিয়ে পড়েছিল বুঝতেই পারেনি। এবারের অখিলেশকে একটি জনশূন্য পিচ রাস্তার মোড়ে নামিয়ে দিয়ে বাসটি আবার ধুলো ওড়াতে ওড়াতে দূরের পথে বাঁকটিতে মিলিয়ে গেল। অখিলেশ দেখল তার সামনে দিয়ে একটি গ্রাম্য মেঠো পথ মেন কালো পিচের রাস্তাটা ছাড়িয়ে বেশ কিছুটা নিচের দিকে নেমে গিয়েছে। দুপাশে বড় বড় আম জাম বাবলা গাছ দিয়ে ঘেরা একেবারে সরু একটি পথ চলে গিয়েছে। বছর 26-এর এই যুবক সদ্য কলকাতা থেকে বদলি হয়ে এই ছোট্ট শিমুলগড় গ্রামের পোস্টমাস্টার হয়ে এসছে। হয়তো কোনো ধারণাই ছিল না এই গ্রামগঞ্জের সম্পর্কে। ছোট থেকেই শহরতলিতে বড় হয়ে ওঠার কারণে গ্রামগঞ্জের দৃশ্যের সাথে হয়তো ঠিক পরিচিত নয় অখিলেশ। তাই একটু অবাক হয়েই হয়তো তাকিয়েছিল সামনের মাঠ ভরা বিস্তর ধানের ক্ষেতের দিকে। পড়ে আসা বিকেলের সূর্যের রাঙা কমলা আলোতে চারপাশটা বেশ মনোমুগ্ধ করে তুলেছিল। গাছে গাছে খেলা করছে শালিক বুলবুলি, আরও কত নাম না জানা পাখি। দূর থেকে কানে ভেসে আসছিল একদল বাউলের গানের সুর। সেই সব দৃশ্য এক মনে উপভোগ করছিল অখিলেশ। এবারে হঠাৎ করেই একটা খ্যান খ্যানে গলার ডাকে বেশ একটু চমকে গিয়ে পিছন ফিরে তাকালো অখিলেশ। দেখল একটি মাঝ বয়সী লোক সাদা গেঞ্জি আর লুঙ্গি পরে তার দিকেই এগিয়ে আসছে। লোকটি এবারে অখিলেশের একেবারে সামনে এসে বলল, কোথায় যাবেন কর্তাবাবু? গ্রামে নতুন মনে হচ্ছে। হ্যাঁ, শিমুলগড় গ্রামে যাব। আর কতটা লাগবে এখান থেকে? ও, শিমুলগড় যাবেন? এই তো প্রথমে ঝড়খালি পড়বে, তারপরেই শিমুলগড় গ্রাম। মিনিট 20 রাস্তা। আসুন, আমি হলাম কানাই, লোকে আমাকে কানু বলে ডাকে।
আমি রিক্সা ভ্যান চালাই বাবু। আসুন, আমি আপনাকে শিমুলগড় অবধি পৌঁছে দিচ্ছি। তা কোথায় তোমার রিক্সা ভ্যান? এই তো বাবু, ওই ওই পথের বাঁকটিতে রাখা আছে। আসুন, আমার পিছু পিছু আসুন। আবার আধার নেমে এলে না, ওই রাক্ষসের গ্রামে কেউ মারায় না। অখিলেশ আর কথা না বাড়িয়ে ভ্যান চালকের সাথে একটু এগিয়ে দেখে পথের ধারে একটা প্যাডেল রিক্সা দাঁড় করানো আছে। তার ওপরে চেপে বসলো অখিলেশ। এবার ভ্যান চালক রিক্সা প্যাডেলের চাপ দিয়ে একটি মেঠো পথ ধরে হেলতে দুলতে চলল গ্রামের দিকে। এইভাবে মিনিট 5 রিক্সা চলার পর সূর্য ততক্ষণে পাঠে গিয়ে চারিদিকটা বেশ অন্ধকারে নেমে এসেছিল। এতক্ষণ চুপ করেই রিক্সাতে বসেছিল অখিলেশ। তবে এবার অখিলেশ ভ্যান চালককে বলল, আচ্ছা কানু, তুমি বললে ওই গ্রামটি নাকি রাক্ষসে গ্রাম। এই কথা বললে কেন? আগে কথা, আমি কেন, এখানে আরও আশেপাশে 5টি গ্রামের মানুষ জানে ওটি রাক্ষসে গ্রাম। সবাই বলে ওটি নাকি অভিশাপ হওয়া গ্রাম। এই কথা শুনে অখিলেশ হো হো করে হেসে উঠে বলল, কি কি বললে? অভিশাপ হওয়া গ্রাম? তোমরা গ্রামের মানুষ পারোও বটে। আজকালকার যুগে এইসব অন্ধবিশ্বাস করে কেউ? হাসবেন না বাবু, হাসবেন না। আপনি গ্রামে নতুন তো, তাই কিছু জানেন না। আচ্ছা বাবু, কিছু মনে না করেন তো একটা কথা জিজ্ঞাসা করব? হ্যাঁ বলো। আপনি অমন একটি গ্রামে কাদের বাড়িতে যাচ্ছেন বাবু? কোনো আত্মীয় টাত্মীয়র বাড়িতে যাচ্ছেন নাকি? এবারে অখিলেশ একটু হেসে বলল, না না, আমি ওই গ্রামে কোনো আত্মীয়ের বাড়ি যাচ্ছি না। আমি হলাম ওই গ্রামের নতুন পোস্টমাস্টার অখিলেশ চ্যাটার্জি, কলকাতা থেকে আসছি। এই কথাটা শোনার সাথে সাথেই ভ্যান রিক্সা চালক যেন একটু ভয় পেয়ে গেল। তাই রিক্সাটা একটু আস্তে করে দিয়ে ভ্যান চালক এবার একটু ভয়ে ভয়ে কাঁপা কাঁপা গলায় পিছন ফিরেই বলল, বাবু, ভালো শান্ত এক্ষুনি শহরে ফিরে যান, ওখানে যাবেন না। এর আগেও 2জন পোস্টমাস্টার শহর থেকে এখানে এসেছিল চাকরি নিয়ে, তারা আর বেঁচে ফিরে যায়নি বাবু। কি? বেঁচে ফেরেননি মানে? আগে তা তো জানেন বাবু, তবে সকালে সকালে ওদের মৃতদেহগুলি গ্রামের মানুষ দেখতে পায় একটি বেলগাছের ডালের সাথে গলায় দড়ি দিয়ে মরে কাঠ হয়ে ঝুলছে। ওই বেলগাছটা একেবারে ভালো নয় বাবু। সবাই বলে ওই গাছে নাকি পেতনির বাস। এর আগেই তো ওই বেলগাছে অনেক মানুষ গলায় দড়ি দিয়ে মারা গেছে। তাই বলছিলাম কি বাবু, এই শোনো, এইসব গ্রামের রাজগুবি কথা আমি বিশ্বাস করি না। এসব গ্রামের মানুষের ভুল ধারণা। আর এইসব শুনে আমি ভয় পেয়ে এখান থেকে পালিয়ে যাব, এটা কিন্তু হওয়ার নয়। আর বেশি কথা না বলে এবার বলো তো, ওই গ্রামের মোহন বাণুজ্যকে চেনো কিনা? কি যে বলেন বাবু, ওনাকে কে না চেনে? উনি হলেন ওই গ্রামের মুড়ল। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ বেশ। তা ওনার বাড়ির সামনে গিয়ে থামবে, তাহলে আমার একটু সুবিধা হয়। আগে বাবু। এবারে রিক্সা ভ্যানটা একটি পুরনো শিব মন্দিরকে ছাড়িয়ে কিছুটা গিয়ে একটা রাস্তার বাঁক নিয়ে তারপর প্রবেশ করলো একটি প্রত্যন্ত মেঠো গ্রামের মধ্যে। অখিলেশ দেখল গ্রামের মধ্যে প্রতিটি বাড়ি প্রায় মাটির তৈরি, আর ওপরে খড়ের ছাউনি চাপানো। কিন্তু আশ্চর্য ব্যাপার হলো, অখিলেশ এতটা পথ আসলো, কিন্তু গ্রামের বাইরে বা গ্রামের ভেতরে একটা মানুষকেও সে দেখতে পেল না। কটা বাজে? সবে তো সন্ধ্যে 7টা। আর হেমন্ত শুরুতে এতটাও ঠান্ডা পড়ে না যে সবাই বাড়ির ভেতরে কপাটে খিল তুলে বসে থাকবে। অখিলেশ মনে মনে ভাবল, গ্রামের মানুষদের জীবনযাপন এমনই হয়তো। আর এরই মধ্যে রাতের অন্ধকারে যেভাবে গ্রামকে গ্রাস করে রেখেছে, তাতে শহুরে মানুষদের কাছে রাত 12টা বললেও ভুল কিছু হবে না। এইসব কথাই মনে মনে ভাবছিল অখিলেশ। এবারে রিক্সা ভ্যানটা এসে থামল একটি বড় দোতলা মাটির বাড়ির সামনে। আর বাড়িটার চারপাশ ঘিরে বুকখানেক উঁচু মাটির দেওয়াল দিয়ে ঘেরা। রিক্সার ভ্যান চালক কানু বলল, এই 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 তো বাবু, পৌঁছে গেছি আমরা। এটাই হলো এই গ্রামের মোড়ল মোহন বাড়ুজ্যের বাড়ি। দাঁড়ান বাবু, আমি ডেকে আনছি।
এই বলে ভ্যান চালক কানু একটু এগিয়ে গিয়ে বাড়ির বাইরে থাকা ভারী কাঠের তৈরি কপাটে ধাক্কা মেরে বলল, কর্তামশাই, কর্তামশাই, একবার বাইরে আসবেন। বলি, ও কর্তামশাই। অনেক ডাকাডাকির পর অখিলেশ দেখল একজন মাঝ বয়সী ভদ্রলোক কপাটের পাল্লা দুটো খুলে হাতে একটি লণ্ঠন নিয়ে বাইরে বেরিয়ে আসলেন। তারপর বললেন, এই কি হয়েছে কানু? এইভাবে ডাকাডাকি করছিস কেন? ভ্যান চালক কানু অখিলেশের দিকে দেখিয়ে বলল, আগে কর্তামশাই, উনি হলেন। কথাটা বলার আগে অখিলেশ 2 পা এগিয়ে এসে হাত জড়ো করে নমস্কার করে বলল, নমস্কার, আপনি তো মোহন বানুচ্ছে। আমি হলাম অখিলেশ, অখিলেশ চ্যাটার্জি। কলকাতা থেকে আসছি, এই গ্রামের নতুন পোস্টমাস্টার। এই কথাটা শোনার সাথেই মোড়ল মোহন বাড়ুজ্জে একগাল হাসি হেসে বললেন, আরে আসুন আসুন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিকই ধরেছেন। আমি হলাম মোহন বাড়ুজ্জে, এই গ্রামের মোড়ল। আপনার আসার কথা আমি 2 দিন আগেই শুনেছি। আসুন অখিলেশবাবু, ভেতরে আসুন। এরপর অখিলেশ রিকশার ভাড়া মিটিয়ে দিয়ে মোড়ল মোহন বাড়ুজ্জের সাথে বাড়ির ভেতরে আসলো। অখিলেশ দেখল বাড়িটা বেশ পুরনো আমলের 2 তলা মাটির বাড়ি। এর আগে এমন মাটির 2 তলা বাড়ি কখনো দেখেনি অখিলেশ। আর বাড়িটার ভেতরে বড় উঠোনের মাঝে একটি বড় করে ধানের গোলা রাখা আছে। তার পাশে দাঁড়িয়ে আছে একটা বেশ ঝাঁকড়া পেয়ারা গাছ। এবারে মোহন বাড়ুজ্জে কার নাম ধরে ডেকে বললেন, ওরে ও ভজহরি, আরে কোথায় গেলি রে? একটু তাড়াতাড়ি আয়। সাথে সাথে অখিলেশ দেখল একজন বৃদ্ধ গজের মানুষ বাড়ির ভেতর থেকে দৌড়ে বেরিয়ে এসে দাঁড়ালো তাদের সামনে। মানুষটির পরনে ধুতি আর কাঁধে ঝোলানো আছে একটি গামছা। এবারে মোড়ল মোহন বাড়ুজ্জে অখিলেশকে দেখিয়ে বললেন, হ্যাঁ, উনি হলেন এই গ্রামের নতুন পোস্টমাস্টার। যা, ওনাকে ওনার ঘরটা দেখিয়ে দে তো। আগে এই তো কর্তা। আসলে কি জানেন তো অখিলেশবাবু, এই গ্রামের আমি মোড়ল, তাই ভালো মন্দ সব কিছু আমাকেই দায়িত্ব নিয়ে দেখতে হয়। আপনার আসার কথা শুনে আমি নিজেই গিয়ে অফিস ঘরটা লোককে দিয়ে পরিষ্কার করিয়ে রেখেছিলাম। অনেক দিন অফিস বন্ধ থাকার কারণে ধুলো জমে গিয়েছিল। আসলে এমন একটা অজ পাড়া গায়ে কেউ চাকরি নিয়ে আসতে চায় না, তাই বছরের অনেকটা সময় বন্ধই থাকে এই পোস্ট অফিসটা। এমন একটা গ্রামের জন্য নাকি ভয়ের জন্য আসতে চায় না মোড়ল মশাই? কোনটা? মোড়ল মোহন বাড়ুজ্জে এই কথাটা শোনার জন্য মোটেও প্রস্তুত ছিল না। তাই অখিলেশের মুখের দিকে কিছুক্ষণ ধীর দৃষ্টিতে তাকিয়ে নিয়ে তারপর বললেন, হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন অখিলেশবাবু, এই গ্রামের একটু বদনাম আছে। আসলে ভেবেছিলাম আপনি শহুরে লেখাপড়া জানা মানুষ, এইসব বললে ঠিক বিশ্বাস করবেন না, তাই প্রথমটাতে আমি আপনাকে এইসব বলতে চাইছিলাম না। কিন্তু ভয়টা এই গ্রামের ভেতরে নয়, আমাদের গ্রামের পশ্চিম দিকে বাঁধের ধারে একটি বেল গাছকে নিয়ে। এটাই আমাদের কাছে অভিশাপ বা ভয়ের কারণ বলতে পারেন। কিন্তু আপনার ভয়ের কোনো কারণ নেই। যতক্ষণ আপনি গ্রামের ভেতরে আছেন ততক্ষণ আপনি সুরক্ষিত। আমি ভয় পাচ্ছি না, আমি শুধু জিজ্ঞাসা করলাম। আর তাছাড়াও আমি এরকম অলৌকিক কথা বিশ্বাস করি না। আর হতে পারতো এইসব গ্রামের মানুষের ভুল ধারণা, ভুল বিশ্বাস, যা আজও লোক কথায় চলে আসছে। সেটা আপনি যা ভাববেন অখিলেশবাবু, আমার আপনাকে বলার কর্তব্য আমি বলে দিলাম। এইসব কথাবার্তার মাঝেই পেছন দিক থেকে একটা খসখসে পায়ের শব্দে অখিলেশ ও মোড়ল মোহন বাড়ুজ্জে দুজনেই ঘুরে তাকালো। দেখল একটি বৃদ্ধ মানুষ তাদের কাছে উপস্থিত হয়েছে। এইবারে মোড়ল মোহন বাড়ুজ্জে বৃদ্ধ মানুষটার কাছে এগিয়ে গিয়ে বললেন, আরে এসো কাকা, তোমার কথাই তো ভাবছিলাম। অখিলেশবাবু, ইনি হলেন আমাদের গ্রামের সব থেকে প্রবীণ মানুষ কালীচরণ। আর কাকা, ইনি হলেন আমাদের গ্রামের নতুন পোস্টমাস্টার অখিলেশ চ্যাটার্জি। এই কথা শুনে বৃদ্ধ লোকটি এবার অখিলেশের দিকে তাকিয়ে নিয়ে একটু প্রণামের ভঙ্গিতে মাথাটা নিচু করলেন। মোড়ল বললেন, অখিলেশবাবু, ওনাকে ডাকার কারণ হচ্ছে আপনার থাকার ব্যবস্থা বা অফিসে যাতায়াতের সুবিধার জন্য কিছু একটা ব্যবস্থা আর কি। আমাদেরই গ্রামের শেষের দিকে ওনার একটি পৈতৃক বাড়ি আছে, ওখানে ওনারা আর থাকেন না। আজ প্রায় বছর 5 হলো বাড়িটি খালিই পড়ে আছে।
ওখানেই আপনার থাকার ব্যবস্থা করা হয়েছে। কোনো রকম বাড়ি ভাড়া আপনাকে দিতে হবে না, শুধু দুবেলা কষ্ট করে নিজেকে চাল ডাল ফুটিয়ে নিতে হবে, এই আর কি। আশা করছি আপনার ওখানে থাকতে কোনো অসুবিধে হবে না। আরে না না, কি যে বলছেন মোড়ল মশাই, আমার জন্য যে এতটা ভেবে রেখেছেন সেটাই অনেক। এইসবের জন্য কি বলে যে ধন্যবাদ জানাবো। খুব উপকার করলেন। ওখানে থাকতে আমার কোনো অসুবিধা হবে না, আমি কাল থেকেই ওখানে থাকতে চাই। এবারে বৃদ্ধ কালীচরণ হাসি হাসি মুখ নিয়ে বলল, আরে মশাই, ধন্যবাদ তো আপনাকে দেওয়া দরকার এমন একটা গ্রামে আসার জন্য। আপনার আশাতে আমরা খুশি হয়েছি। আর সত্যি বলতে, গ্রামের মধ্যে লেখাপড়া জানা মানুষ থাকলে আমাদেরও ভালো লাগে। বৃদ্ধ কালীচরণের বলার মাঝেই কথা কেটে মোড়ল মোহন বাড়ুজ্জে বললেন, আহ কাকা, এই সব কথা পরে হবে। উনি অনেকটা পথ এসেছেন, একটু বিশ্রাম দরকার। অখিলেশবাবু, আপনি বরঞ্চ এইসব পাল্টে নিয়ে ইদারায় জল তোলা আছে, হাত মুখটা ধুয়ে নিন। আমি বরঞ্চ গিন্নিকে বলছি রাতের খাবার বাড়তে। কিছুক্ষণ পর মাটির দাওয়ার উপরে তালপাতার আসন বিছিয়ে সেখানে রাতের খাবারের আয়োজন করেছেন মোড়লের স্ত্রী শ্যামাবতী। গরম গরম ধোঁয়া ওঠা নাগরা চালের নরম সাদা ধবধবে ভাত, সাথে রয়েছে পটলের দোরমা, বেগুন ভাজা, কাঁচা মুগের ডাল আর পুকুরের জ্যান্ত কাতলা মাছের কালিয়া। অখিলেশ এইসব রাতের খাবার শেষ করে তার জন্য বরাদ্দ করা মাটির দোতলার একটি ঘরের সাদা নরম বিছানার উপরে নিজের ক্লান্ত শরীরটা এলিয়ে দিতে তার চোখের পাতা দুটো কখন যেন বুঝে গিয়ে পাড়ি দিল এক অতল ঘুমের দেশে। সকালে অখিলেশের ঘুমটা ভাঙল পাখিদের আওয়াজে। সকালের জল খাবার খেয়ে অখিলেশ বেরিয়ে পড়ল ভজহরির সাথে গ্রামের শেষে কালীচরণের বাড়িটা দেখতে। ঠিক হলো ওখান থেকে পোস্ট অফিসটাকে দেখে আসবে। কাল থেকে এই অফিস চালু করবে, তাই হাঁটতে হাঁটতে যখন কালীচরণের বাড়িটার সামনে এসে পৌঁছালো তারা, অখিলেশ দেখল মোটা মোটা পাকা বাঁশের খুঁটি দিয়ে তৈরি 2 কামরা মাটির বাড়ি, আর ওপরে খড়ের ছাউনি চাপানো, তাও আবার কোথাও কোথাও ফাঁকা। বোঝাই যাচ্ছে বাড়িটাতে অনেকদিন কোনো পা না পড়ার কারণে উঠোনের জায়গায় জায়গায় গজিয়ে উঠেছে বুনো তুলসীর ঝাড়। আর বাড়িটার একেবারে বাঁ ঘেঁষে রয়েছে একটি বিশাল শান বাঁধানো পুকুর, তবে তার জল একেবারে কালো কুচকুচে। আবার পুকুরটার ওপারে বেশ ঘন একটা জঙ্গলও রয়েছে। বেশ নিরিবিলি জায়গাটা অখিলেশের খুব ভালোই লাগলো। এরপর বাড়িটার ভেতরে ঢুকলো অখিলেশ। দেখল এক পাশে রাখা আছে একটি শোবার মতো ছোট্ট একটি চৌকি, মাটির দেওয়ালের সাথে ঘেঁষে রাখা আছে একটি পুরনো কাঠের আলমারি, আর তার পাশেই আরও একটি কাঠের টেবিল, আর তার ওপরে রাখা আছে একটি স্টপওয়াচ আর বেশ কিছু রান্না করার সরঞ্জাম। সব কিছুই ব্যবস্থা করে রেখেছেন মোড়ল। এরপর অখিলেশ চলে গেল পোস্ট অফিসটা দেখতে। একেবারে গ্রামের বাইরেই বলা চলে, পায়ে হেঁটে মিনিট 10 রাস্তা। পোস্ট অফিস বলতে ওই টিনের চাল চাপানো ছোট্ট একটি পুরনো ভগ্নপ্রায় পাকা বাড়ি। কোথায় কোথায় দেয়ালের রং উঠে গিয়েছে, এখন সেখানে শ্যাওলা ও বনু লতা গজিয়ে উঠেছে। তারই দেওয়ালের সাথে টাঙানো আছে রোদে জলে চটে যাওয়া একটি সাইনবোর্ড, তার উপরে বড় বড় অক্ষরে লেখা আছে ডাকঘর। এরপর বিকেলের মধ্যে সব কিছু গুছিয়ে নিয়ে অখিলেশ চলে গেল গ্রামের শেষে কালীচরণের বাড়িটাতে। সেখান থেকেই অফিসে যাতায়াত শুরু করবে অখিলেশ কাল থেকে। সেদিনের রাতের খাবারটা মোড়ল মোহন বাড়ুজ্জের বাড়ি থেকেই ভজহরির হাতে পাঠিয়ে দিয়েছিল। ভজহরি গিয়ে যখন অখিলেশের হাতে খাবারের ব্যাগটা ধরিয়ে দিয়ে ফিরে আসতে গেল, তখন কিছু একটা মনে পড়াতে সে আবার ফিরে গিয়ে অখিলেশকে বলল, বাবু, একটা কথা বলার ছিল। এই রাত বিরেতে আপনি এখানে একা থাকবেন, আর তাই রাতে যদি কোনো আওয়াজ শোনেন বা কেউ নাম ধরে ডাকে, তাহলে বাড়ির বাইরে বেরিয়ে আসবেন না বাবু। ওরা রাত হলেই ঘুরে বেড়ায়। অবশ্যই এইসব কথার মানে কিছুই বুঝতে পারল না অখিলেশ, তাই একটু অবাক হয়ে বলল, এই রাতে কারা ঘুরে বেড়ায়, আর কারাই বা নাম ধরে ডাকে? হ্যাঁ, কী সব বলছো তুমি? ভজহরি এবারে যেন একটু ভয়ের দৃষ্টিতেই একবার আশেপাশে জমে থাকা ঘুরঘুটে অন্ধকারের উপর চোখটা পুলিয়ে নিয়ে
তারপর ভয়ে ভয়ে বলল, অত জানি না বাবু, যেটা বললাম সেটা মনে রাখবেন। এই বলে ভজহরি আর কথা না বাড়িয়ে পিছু ফিরে হন হন করে সামনের রাস্তাটা ধরে আঁধারে মিশে গেল। অখিলেশ ভজহরির এসব কথায় বিশেষ একটা আমল না দিয়ে সেদিনের মতো রাতের খাবার খেয়ে ঘরের কপাটে খিল তুলে তারপর শুয়ে পড়েছিল। পরদিন সকালে অখিলেশ অফিস গিয়ে কাজে মন দিল। পোস্ট অফিসের কাজ বলতে বিশেষ কিছুই নেই। আগের পুরনো কিছু চিঠি জমা পড়েছিল, সেগুলোকে প্রথম দিনে ঠিকানা অনুসারে পৌঁছে দিয়েছিল। শহর থেকে মাসে একবার করেই চিঠি আসবে এখানে। সকাল 10টা থেকে বিকেল 4টে অবধি অফিসে কাজ করে তারপর অফিস বন্ধ করে বাড়ি ফিরে আসতো। অফিসের পর ফাঁকা সময়টায় অখিলেশের বেশিরভাগটাই সময় কাটত বাড়ির পাশে থাকা শান বাঁধানো পুকুর ঘাটের পাশে বসে। সারাদিনের ক্লান্তির পর এই সময়টাতে পুকুরের জলের উপর দিয়ে একটা ধীর ধীর করে বয়ে যাওয়া ঠান্ডা বাতাস এসে জড়িয়ে দিয়ে যেত তার সারা শরীরটাকে। মাথার ওপর থেকে ঝাঁকে ঝাঁকে উড়ে যেত দিনের শেষে ঘরে ফেরা পাখিগুলি। এইসব দৃশ্য বসে বসে এক মনে উপভোগ করত অখিলেশ। কিছু সময়ের পর রাত নেমে আসলে স্টপের উপরে ভাতে ভাত রান্না করে রাতের খাওয়া দাওয়া শেষ করে তারপর ঘরের মধ্যে একটা ছোট্ট লণ্ঠন জ্বালিয়ে রেখে শুয়ে পড়ত অখিলেশ। এইভাবেই বেশ কিছুদিন কেটে গেল। এরই মাঝে একবার মোড়ল মোহন বাড়ুজ্জে এসে খবর নিয়ে গিয়েছিল। এত অবধি সব ঠিকঠাকই ছিল, কিন্তু ঘটনাটা ঘটল একদিন রাতে। অখিলেশ সেদিনের মতো রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েছিল, কিন্তু ঘুমটা ভাঙল একটি রাত চড়া পাখির কর্কট শব্দে। চোখ খুলতেই অখিলেশ দেখল কখন যেন ঘরের মধ্যে জ্বলতে থাকা লণ্ঠনটা নিভে গিয়েছে। এখন যেন ঘরময় ভরে উঠেছে একটা রাশ কালো অন্ধকারে। তাই মাথার কাছে রাখা দেশলাই বাক্সটা হাতড়ে নিয়ে তার মধ্যে দিয়ে একটি কাঠি বার করে সেটিকে জ্বালাতেই সাথে সাথে অখিলেশের ভয়ে আতঙ্কে বুকের ভেতরে থাকা হৃদস্পন্দনটা যেন একবার লাফিয়ে উঠল। এই কে রে? তার মনে হলো যেন এক পলকের জন্য সে দেখতে পেল কেউ তার ঘরের মধ্যে থাকা কাঠের আলমারিটার পাশে অন্ধকারে গা মিশিয়ে দাঁড়িয়েছিল। আলো জ্বালার সাথে সাথেই সেটা যেন কোথায় হঠাৎ করে মিলিয়ে গেল। আচমকা এমন একটা দৃশ্য দেখে অখিলেশ বেশ একটু ভয়ে চমকে উঠেছিল। তাই বারবার নিজের চোখ দুটো মুছে নিয়ে আরও একবার ঘরের আশপাশটা ভালো করে দেখে নিল অখিলেশ। ঘরের কপাটের দিকে তাকাতেই দেখল না, সেটি তো আগের মতোই খিল দিয়ে বন্ধ করা আছে। তাহলে বন্ধ দরজা দিয়ে কেউ ঘরের ভেতরে ঢুকে আসা সম্ভব নয়। ভূতে তো কোনো কালেই বিশ্বাস করে না অখিলেশ। তাহলে সে কি ভুল দেখল? তাই নিজের মনে মনে একবার বলল, ঘুম চোখে কি ভুল দেখলাম? হ্যাঁ, তাই হবে হয়তো। নিজের চোখের ভুল এটাই সে বিশ্বাস করে। তাই মাথার কাছে রাখা লণ্ঠনের আলোটার জোর আরও একটু বাড়িয়ে দিয়ে বিছানায় আবার শুয়ে পড়ল। তারপর সেই রাতে আর কোনো কিছুই ঘটেনি। পরের দিন সকালে অখিলেশ অফিসে গিয়ে কাজের চাপ থাকার কারণে ঘটে যাওয়া রাতের ঘটনাটা একেবারেই ভুলেই গিয়েছিল। আজ সারা দিনটা কাজের চাপেই অফিসে কেটে গিয়েছিল। সব কাজ সেরে উঠে যখন ঘড়ির দিকে তাকালো, অখিলেশ দেখল সন্ধে 7টা বেজে গিয়েছে। চারপাশটা বেশ অন্ধকার নেমে এসেছে। গ্রামের দিকে একটু তাড়াতাড়ি অন্ধকার নেমে আসে। তাই অখিলেশ আর দেরি না করে অফিস বন্ধ করে দিয়ে তাড়াতাড়ি রওনা দিল বাড়ির দিকে। এমনিতেই গ্রামের মানুষেরা সূর্য ডোবার পর খুব একটা কেউ বাড়ির বাইরে বেরোয় না, সেটা অখিলেশ এতদিনে বুঝে গিয়েছে। তাই আধারে ডুবে থাকা একমাত্র গ্রামের পথটি ধরে বেশ একটু দ্রুত পা চালিয়ে বাড়ি ফিরছিল অখিলেশ। এতদিনে এই পথে দুবেলা যাতায়াতের কারণেই হয়তো অভ্যেস মতোই রাতের অন্ধকারের মাঝেই পথ চিনে নিয়ে অখিলেশের চলতে এতটুকু অসুবিধে হচ্ছিল না। এরপর কিছুটা এগিয়ে গেলে ঠিক পথের বাঁ সাইডে বেশ ঘন করে একটি জঙ্গল পড়বে।
ওটিকে পার করে আর বেশ কিছুটা চলে গেলে পথের মাঝে আরও একটি ডোবা পড়বে। ওই ডোবাটার দুই পাশ দিয়ে দুটি রাস্তা ভাগ হয়ে দুপাশে চলে গিয়েছে। তারই একটি পথ সোজা চলে গিয়েছে গ্রামের দিকে, আর অন্য একটি পথ ডান সাইডে বাঁক নিয়ে একেবারে জলা জমির বাঁধ ধরে গ্রামের পশ্চিমের দিকে চলে গিয়েছে। কিন্তু অখিলেশ যখন জঙ্গলটার পাশ দিয়ে হেঁটে আসছিল, ঠিক তখনই হঠাৎ করেই একতাল ঘন অন্ধকারের মাঝেই ওই জঙ্গলের ভেতরে থেকে একটা নারীর কণ্ঠের ডাকে একটু থমকে দাঁড়িয়ে পড়েছিল অখিলেশ। সে যেন স্পষ্ট শুনল। বলি, বাড়ি ফিরে চললেন নাকি? হঠাৎ করেই রাতের অন্ধকারে পথের মাঝেই পেছন দিক থেকে আচমকা কারোর ডাকের শব্দে বেশ একটু ভয় পেয়ে গিয়েছিল অখিলেশ। আসলে সে আশাই করেনি যে এমন একটা সময় গ্রামের পথে কারোর সাথে তার দেখা হবে। তাই সাথে সাথে পেছনে ফিরে তাকালো অখিলেশ। আর এতক্ষণ অন্ধকারের মধ্যে চোখ সয়ে আসার কারণে অখিলেশ দেখতে পেল ঠিক একেবারে পথের ধারে একটি বড় গাছের নিচে অন্ধকারে গা মিশিয়ে দাঁড়িয়ে আছে একটি মেয়ে। অন্ধকারে মুখটা স্পষ্ট বোঝা না গেলেও মেয়েটির মাথা ভর্তি খোলা লম্বা চুলগুলো আস্তে আস্তে হাওয়ার তালে বাতাসে উঠছে, সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে। কিন্তু এমন একটা জায়গায় এমন একটা সময়ে একা কেনই বা দাঁড়িয়ে আছে এই মেয়েটি, আর কেনই বা তাকে ডাকলো? তাহলে কি মেয়েটি অন্ধকারে পথ ভুলে গিয়ে কোনো বিপদে পড়েছে, তাই তার কাছ থেকে সাহায্য চাইছে? এইসব কথা মনে হতেই অখিলেশ ওই মেয়েটিকে উদ্দেশ্য করে বলল, আপনি কে, আর এখানে কি করছেন? অখিলেশের এই প্রশ্নে এবার যেন ওই মেয়েটি একটু নড়ে চড়ে একটা রুমঝুম নুপুরের আওয়াজের সাথে অখিলেশের দিকে দু পা এগিয়ে এসে বলল, আগে আমি মায়া, আমি থাকি পাশের গ্রামে। এইবারে অখিলেশ যেন মেয়েটিকে সম্পূর্ণ স্পষ্ট দেখতে পেল, তবে শুধু শরীরটাকে। অখিলেশ দেখল মেয়েটি আসলে একজন কুমারী যুবতী, গ্রাম্য মেয়ে, তার সাথে বেশ সুন্দরীও বটে। কত আর বয়স হবে, 20 কি 21 হবে। পরনে তার পরে আছে ঘন হলুদ শাড়ি, চাঁপা ফুলের মতো তার রং, পাতলা ধনুকের মতো যেন ঠোঁট, আর তার সাথে মানানসই দেহ। আর মেয়েটির চোখ দুখানা যেন মনে হয় নিশি তরঙ্গ স্বচ্ছ দিঘির মতো একেবারে শান্ত। মায়া, হ্যাঁ মায়া, ঠিকই বলেছে, মায়াই বটে। মেয়েটির সারা মুখের আদলে ছড়িয়ে রয়েছে কেমন যেন একটি মায়া। এবারে অখিলেশ একটু গলা ছেড়ে নিয়ে বলল, তা বুঝলাম, কিন্তু এই অন্ধকারে আপনি একা এখানে কি করছেন সেটা তো বুঝলাম না। আসলে আমি আপনার কাছেই যাচ্ছিলাম। আপনি তো এই গ্রামের নতুন পোস্টমাস্টার, তাই আমার একটা চিঠি আসার কথা আছে সদর থেকে, সেটাই এসেছে কিনা জিজ্ঞাসা করতে যাচ্ছিলাম। আর যাবার পথেই দেখলাম আপনি এই পথ ধরেই আসছেন, তাই দাঁড়িয়েছিলাম আপনার জন্য। ও আচ্ছা আচ্ছা, কিন্তু আজ তো অফিস বন্ধ করে দিয়েছি, আপনি বরঞ্চ কাল সকালে একবার অফিসে আসবেন। এই কথাটা শুনে মেয়েটি যেন তার একজোড়া ভাষা ভাষা চোখ দুটো দিয়ে কেমন যেন একটা আবিষ্ট নরম দৃষ্টিতে অখিলেশের মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে নিয়ে তারপর মুখে একটাও কথা না বলে শুধু সম্মতি সুরে হ্যাঁ জানিয়ে অখিলেশের উল্টো পথটা ধরে আবারও সে তার পায়ে পড়ে থাকা নুপুরের রুমঝুম শব্দের আওয়াজের সাথে আস্তে আস্তে এগিয়ে গিয়ে দূরে ঘন অন্ধকারের পথের বাঁকটিতে মিশে গেল। এতক্ষণ মেয়েটি চলে যাওয়ার পথের দিকে তাকিয়েছিল অখিলেশ। অখিলেশের একবার মনে হলো মেয়েটিকে একটু এগিয়ে দিয়ে আসে, কিন্তু পরক্ষণই তার মনে হলো মেয়েটি গ্রামের মেয়ে, এইসব অন্ধকারে তার যাতায়াতের অভ্যেস আছে হয়তো। তাই অখিলেশ আর এসব না ভেবে আবারও নিজের পথটি ধরে গ্রামের দিকে হাঁটা লাগালো। পরের দিন অখিলেশ অফিসে গিয়ে সবার আগে পুরনো কিছু জমে থাকা চিঠি এবং শহর থেকে যেসব চিঠি এসে পৌঁছেছে
সেগুলোর মধ্যে একবার ভালো করে খুঁজে দেখল, কিন্তু ওই নামে চিঠি এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি। আজ মেয়েটি আসলে তাকে জানিয়ে দেবে। কিন্তু সারা দিনটা কেটে গেল, মেয়েটি আসলো না। তাই শেষ পর্যন্ত অখিলেশ মেয়েটির অপেক্ষা করে যখন দেখল আজ আর হয়তো মেয়েটি আসবে না, তখন আর দেরি না করে অফিস বন্ধ করে দিয়ে বাড়িতে চলে গিয়েছিল। রাতের খাওয়া দাওয়া শেষ করে অখিলেশ একটি বই হাতে নিয়ে বিছানার উপর বসে এক মনে বইটিকে উল্টে পাল্টে পড়ছিল। এমন সময় হঠাৎ করেই বাড়ির বাইরে দিয়ে কপাটে একটা ঠক ঠক শব্দের আওয়াজ। একটু অবাক হয়েছিল অখিলেশ, মানে এত রাতে কে এসে তার কপাটে ধাক্কা দিচ্ছে? এই সময় তো কারোর আসার কথা নয়। তাহলে কি ভজহরি আসলো? কারণ একবার মোড়ল তাদের ক্ষেতের টাটকা সবজি তুলে ভজহরির হাতে পাঠিয়ে থাকে। তাহলে হয়তো নিশ্চয়ই ভজহরি এসেছে। তাই এই কথাটা ভেবেই একটু দ্রুত পায়ে এগিয়ে এসে কপাটের পাল্লা দুটো খুলে ধরল অখিলেশ। কিন্তু তার এই অনুমানকে মিথ্যে প্রমাণিত করে দিয়ে এই রাতের অন্ধকারের মাঝে তার একেবারে চোখের সামনে এখন দাঁড়িয়ে আছে সেদিনের দেখা মেয়েটি, মায়া। অখিলেশ এই দেখে বেশ কিছুক্ষণ হকচকিয়ে গিয়েছিল। সে মোটেও আশা করেনি যে মায়া এই রাতের অন্ধকারে এইভাবে এখানে আসবে। তাই নিজেকে সামনে নিয়ে একটু আমতা আমতা করেই বলল, আপনি এই সময়? আপনাকে তো সকালে অফিসে আসতে বলেছিলাম, কিন্তু আপনি এই রাতে এমন একটা সময়, মানে... অখিলেশের এই কথা শুনে মায়া যেন একটু তার মায়ায় জোড়ানো সুরেই বলল, আমি তো আসতে চাই বাবু, কিন্তু জানেন তো দিনের বেলায় যে আমি আসতে চাইলেও আসতে পারি না। কেন? কি করেন আপনি সারাদিনে? ওই ওই কথা থাক না বাবু, কি হবে এই হতভাগীর অসহায় দরিদ্র মেয়েটির কথা শুনে? অসহায় মানে ঠিক বুঝলাম না। এই কথা শুনে মেয়েটি এবার যেন একটু হতাশা মাখা বিস্মিত মুখ নিয়ে বলল, মানে আর কি, ওই যে মানুষের বড় শত্রুই হলো অভাব। জানেন তো বাবু, এই অভাব হয়তো আমাদের মতো গরিব মানুষদেরকে সময় সময় বড় অসহায় করে তোলে। শুনতে চাইছিলেন না কেন আমি দিনের বেলা আসতে পারি না? তবে শুনুন, আমার বাড়িতে আমি আর আমার একমাত্র বৃদ্ধ বাবাকে নিয়ে থাকি। কিন্তু আমার বাবার শরীরে যে কঠিন অসুখের জন্য আজ 5টা বছর বিছানায় শয্যাশায়ী। তাই আমাদের দুবেলা অন্নর অভাবেই সেই কোন ছোটবেলা থেকেই পরের বাড়িতে কাজ করে পেট চালাই। সারা দিনের সমস্ত কাজের পর এই একমাত্র সময় যেখানে আমি নিজেকে নিজের মতন করে পাই। তাই দিনের বেলা আমি চাইলেও কোথাও যেতে পারি না বাবু। মেয়েটির এই কথা শুনে অখিলেশ বুঝতে পারল যে তাদের দারিদ্রতা ও অভাবের সংসারের কারণে হয়তো মেয়েটির জীবনে কতই না বেদনা জমে আছে। যা ওই প্রথম দিনেই এই সুন্দর মায়ায় ভরা মুখটা দেখে বুঝেছিল অখিলেশ। অখিলেশ আর কথা না বাড়িয়ে এই নামে কোনো চিঠি আসেনি এই কথাটি মেয়েটিকে জানাতেই মেয়েটি চলেই যাচ্ছিল। কিন্তু হঠাৎ করে অখিলেশ মেয়েটিকে পেছন দিক থেকে ডেকে বলল, শুনুন, বলছিলাম যে এত রাতে আপনি এই পথ ধরে একা বাড়ি ফিরবেন না? মানে আপনি একা একটা মেয়ে, আপনার ভয় লাগে না? এই কথাটি শুনে মেয়েটি আবারও অখিলেশের দিকে ঘুরে একটা মৃদু হাসি হেসে বলল, ভয়? এই ভয়কে এখন আর মায়া ডরায় না। এখানকার গ্রামের মাঠঘাট রাস্তা সব কিছুই আমার জানা। সে ভয় কোন কালেই আমার চলে গেছে, এখন আর ভয় করে না। অখিলেশ ভাবল হয়তো মানুষের জীবনে কখনো কখনো এমন পরিস্থিতির মুখোমুখি হয় যা তাকে নির্ভীক নির্ভয় করে তোলে। ঠিক তেমনই হয়তো মেয়েটি তার জীবনের বাস্তবটাকে অনেকটা কাছ থেকে দেখেছে, তাই হয়তো ওই রাতের অন্ধকারে তাকে দমাতে পারেনি। এরপর বেশ কিছুক্ষণ ওদের মধ্যে কথা হয়েছিল, কিন্তু এই অল্প সময়ের মধ্যেই অখিলেশের মনে হয়েছিল মায়া যেন তার কাছে কত দিনের চেনা। তার ঢলঢলে মুখের ওই চোখ দুটির দিকে তাকালে সেই দুটো চোখ যেন বুঝিয়ে দেয় সে যেন তার কাছের কত দিনের পরিচিত একটি মানুষ।
তাই হয়তো যে ভাষা কথায় ব্যক্ত করতে পারে না, সে কথা হয়তো অনুভূতি দিয়ে অনুভব করতে হয়। তাই তো ওরা একে অপরের চোখের দিকে তাকিয়ে এতক্ষণ যেন কত কথাই না পড়ে নিয়েছে। তাই তো মায়া চলে যাওয়ার সময় তার ওই দুটি চোখ যেন বারবার তাকে বুঝিয়ে দিয়ে যায়, হ্যাঁ, সে সে আবারও আসবে। অখিলেশ বুঝতে পারল মায়ের প্রতি তার যেন কেমন একটা মনের মধ্যে ভালো লাগার পরশ খেলে গেল। তাই পরের দিন সন্ধে নামার সাথে সাথেই দরজার উপরে একটা সিক্ত নুপুরের আওয়াজ শুনে অখিলেশ প্রায় উৎকণ্ঠিত হয়ে কপাটের পাল্লা দুটো খুলে দেখল, হ্যাঁ, আজও এসে দাঁড়িয়ে আছে মায়া। বাইরে তখন খোলা আকাশের বুকে এক ফালি রূপালি চাঁদের আলোয় মায়ের রূপ যেন আরো বাড়িয়ে তুলেছে দ্বিগুণ। তার খুলে রাখা ঘন কালো মেঘের মতো কেশ রাশিগুলো মেঠো হাওয়ার কারণে বারবার তার ঢলো ঢলো মুখে এসে পড়েছে। আর ফুটে ওঠা ফুলের মতো ঠোঁট জোড়ার কোণে সর্বদা যেন খেলা করছে একটা শান্ত সিক্ত মায়াবী হাসি। তার এই সুন্দরতার রূপ দেখে আকাশের বুকে থাকা চন্দ্রদেব যেন নিজেকে লুকিয়ে নিতে চাইছে ওই ওই মেঘেদের আড়ালে। মেয়েটি যে এতটাই সুন্দর যে অখিলেশ মেয়েটির দিকে একেবারে অপলক দৃষ্টিতে তাকিয়েছিল। এরপর অখিলেশ দু পা এগিয়ে গিয়ে একটু দ্বিধাবোধ কাটিয়েই মেয়েটির হাত দুটো আলতোভাবে স্পর্শ করল আর বলল, তুমি তুমি কি আমার বন্ধু হবে? জানো তো, আমার না এখানে কোনো বন্ধু নেই। ও মা, কেন হব না? আর তাছাড়াও আমারও যে কোনো বন্ধু নেই, জানেন তো, আমিও যে খুব একা। মেয়েটির এই কথায় কি ছিল সে জানে না, কিন্তু তার মনের ভেতরে যে এক অদ্ভুত খুশির জোয়ার খেলে গিয়েছিল তা বেশ বুঝেছিল অখিলেশ। তাই তো মায়ার ওই সরল দুটি চোখের দিকে তাকিয়ে সে এক গভীর ভালোবাসার বন্ধনে যেন আবদ্ধ হয়ে পড়েছিল। এরপর এরপর শুরু হয় ওদের জীবনের নতুন এক অধ্যায়। প্রতিদিন ভাঙা চাঁদের আবছা আধারি আলোতে ওরা গিয়ে বেশ কিছুটা সময় কাটাতো বাড়ির পাশে থাকা ওই পুকুর ঘাটটির পাশে। নিজেদের মধ্যে বলতে থাকা কতই না কথার স্রোতে যেন সময়ে সময়ে হারিয়ে যেত ওরা দুজনে। এমনকি মাঝে মাঝে মায়া অখিলেশের উপরে অভিমান করে ঠোঁট ফুলিয়ে বলতো, তোমার সাথে আড়ি, যাও তো, আর কথা বলবো না। আর অখিলেশ সে অভিমান ভাঙানোর জন্য একটি করে ফুল নিয়ে রোজ গুঁজে দিত তার চুলের খোপাতে। এইভাবে দেখতে দেখতে বেশ কয়েকটা দিন কেটে গিয়েছে ওদের। এইভাবে এই সময়টা একসাথে গল্প করে যেন স্বপ্নের মতো কেটে যায় অখিলেশের। এতদিনের তার এই একাকিত্ব জীবনে হঠাৎ করে এই মায়া যেন কোনো এক প্রবল ভালোবাসার জোয়ার টেনে এনেছে তার জীবনে। অখিলেশের এখন যেন আর আগের মতো কাজে মন বসতে চায় না, কোনো কিছুতেই যেন ভালো লাগে না। সারাদিনই প্রায় মেয়েটির চিন্তায়, মেয়েটির ভাবনায় সে ডুবেই থাকত, আর শুধু সারাক্ষণ অপেক্ষা করত কখন সন্ধে হবে আর কখন মায়া আসবে। তাই তো যত দিন যায় মায়া যেন অখিলেশের কাছে আরও ততই যেন আবেগময়ী হয়ে উঠতে থাকে। পরিস্থিতি যে এত অল্প সময়ের মধ্যেই মানুষকে পাল্টে দিতে পারে সেটা অখিলেশকে না দেখলে হয়তো বোঝাই যেত না। কিন্তু এরই মাঝে একদিন অখিলেশ অফিস থেকে ফিরে দেখল তার বাড়ির সামনে দাঁড়িয়ে আছে মোড়ল মোহন বাড়ুচ্ছে আর তার কাজের লোক ভজহরি। অখিলেশকে আসতে দেখে মোড়ল মোহন বাড়ুচ্ছে এগিয়ে গিয়ে বললেন, এই যে অখিলেশ বাবু, আপনার জন্যই তো এতক্ষণ অপেক্ষা করছিলাম। এই কি মোড়ল মশাই, আপনি এখানে? না মানে কোনো দরকার থাকলে আমাকে ডেকে পাঠাতে পারতেন। কি যে বলেন অখিলেশ বাবু, সব কিছু কথা কি আর ডেকে বলা যায়? তাই নিজেই চলে আসলাম। আচ্ছা, যেটা বলতে এসেছিলাম শুনুন। কালকে আমাদের বাড়িতে সত্যনারায়ণ পুজোর আয়োজন করা হয়েছে, তাই অতিথি হিসেবে আপনাকে কিন্তু কালকে অফিসের পর আমার বাড়িতে আসতেই হবে। সেই একেবারে রাতের খাওয়া দাওয়া সেরে
তারপর ফিরে আসবেন। আপনাকে কিন্তু আসতে হবে অখিলেশবাবু। এই কথা শুনে অখিলেশ বেশ একটু চিন্তাতেই পড়ল। মানে মোড়লের বাড়ি থেকে রাতের খাওয়া দাওয়া করে ফিরতে অনেকটাই তো রাত হয়ে যাবে, আর অত রাত পর্যন্ত কি মায়া তার জন্য অপেক্ষা করবে? অখিলেশ এখন বেশ বুঝতে পারে যে মেয়েটির প্রতি সে যেন এখন কি ভীষণভাবে টান অনুভব করে। মনে হয় একদিনও তাকে না দেখলে সে হয়তো পাগল হয়ে যাবে। এমনই যে তার টান, এমনই যে তার মায়া। এদিকে মোড়ল মোহন বাড়ুজ্জে অখিলেশকে এইভাবে চুপ থাকতে দেখে জিজ্ঞাসা করলেন, কি অত কিছু ভাবছেন অখিলেশবাবু? না, কিছু ভাবছি না। ঠিক আছে, আমি না হয় কাল অফিস হয়েই আপনার বাড়িতে যাব। বেশ, তাহলে ওই কথাই রইল কিন্তু। এরপর সেদিন রাতেই অখিলেশ আর মায়া আবারও গিয়ে বসল পুকুর পাড়ের ঘাটটিতে। এবারে অখিলেশ মায়ের হাত দুটো ধরে বলল, জানো মায়া, কালকে মনে হয় তোমার সাথে আর দেখা করতে পারবো না। ও মা, কেন? কি করে হবে? কাল যে মোড়লের বাড়িতে পুজো, আর আমাকে সেখানে যে যেতে হবে। কিন্তু জানো তো, এখন যে একদিনও তোমায় না দেখলে আমি আর থাকতে। অখিলেশ কথাটা বলতে গিয়েও যেন থমকে গেল, কিন্তু মায়া যেন অখিলেশের মুখের দিকে তাকিয়ে তার না বলা কথাটাই যেন সে বুঝে নিল। তাই তো একটু লজ্জা পেয়ে খিলখিল করে হেসে উঠল মায়া। তারপর বলল, ও মা, আমায় না দেখলে তোমার কি? এই কথায় অখিলেশ হয়তো একটু লজ্জায় পেয়ে গিয়েছিল, তাই তো তার মুখের অভিসন্ধি লুকিয়ে রেখে বলল, আচ্ছা মায়া, আমরা তো এতদিন একসাথে কথা বলছি, কই একবারও তো তোমার বাড়িতে আমায় নিয়ে গেলে না? এই কথাটা শোনার সাথে সাথেই মায়ার মুখটা একেবারে হঠাৎ করে কেমন যেন গম্ভীর হয়ে গেল, আর চোখের দৃষ্টি দিয়ে কিছুক্ষণ অখিলেশের দিকে তাকিয়ে নিয়ে তারপর শান্ত গলায় বলল, তুমি যাবে আমার সাথে? সত্যি দেখতে চাও আমি কোথায় থাকি? দেখতে চাই বই কি, আমিও তো দেখতে চাই আমার এই প্রিয়তমা কোথায় থাকে। এবারে মায়ার ঠোঁটের কোণে কেমন যেন এক আনন্দের হাসি খেলে গেল, যেন মনে হলো তার কত দিনের ইচ্ছে এবার পূর্ণ হতে চলেছে। তাই আবারও বলল, ঠিক আছে, আমি কালকেই তোমাকে আমার বাড়ি নিয়ে যাব। কিন্তু কাল যে তুমি বললে মোড়লের বাড়িতে যাবে। দূর, বলে দেবো শরীর খারাপ ছিল তাই যেতে পারিনি। আচ্ছা, তবে বেশ, কাল রাতে আমি তোমাকে আমার সাথে নিয়ে যাব। তৈরি থেকো কিন্তু। আজ তবে আমি উঠি। এর পরের দিন অখিলেশ অফিসে গিয়েছিল, কিন্তু সারা দিনটা কেমন যেন তার কোনো এক অমুক টানে তার মনটা একেবারে ব্যাকুল হয়ে উঠেছিল। কোনো কিছুতেই যেন আজ মন বসাতে পারছে না। তাই আজ বেশ একটু অস্বস্তিতেই যেন সারা দিনটা কেটে গেল। অফিসের পর বিকেলে অখিলেশ যখন বাড়ি ফিরল, হঠাৎ করে অখিলেশের মনে হলো তার শরীরটা কেমন যেন ভার ভার লাগছে, আর তার সাথে চোখটা কেমন যেন একটু একটু লেগে আসতে চাইছে। তাই বাড়ি ফেরার পর বিছানার উপর শুয়ে পড়ল অখিলেশ, আর কখন যেন ঘুমিয়েও পড়েছিল। কিন্তু ঘুমটা ভাঙল একটি ডাকে। অখিলেশ, অখিলেশ। এই ডাকে ঘুমটা ভাঙার সাথে সাথেই অখিলেশ বুঝতে পারল ঘুমিয়ে পড়ার কারণে কখন বেলা গড়িয়ে রাত নেমে গিয়েছে। কিন্তু এই ডাক সে চেনে, তার ভালোবাসার মানুষ মায়া। মায়া এসেছে। তাই একটু দ্রুত পায়ে উঠে গিয়ে কপাটটা খুলে দেখল সত্য ফোঁটা ফুলের মতো সুন্দর হাসি হাসি মুখ নিয়ে দাঁড়িয়ে আছে মায়া। আজ পূর্ণিমা, তাই বাইরে তখন আকাশের বুকে স্বমহিমায় বিরাজ করছে চন্দ্রদেব। সেই জ্যোৎস্নার আলোয় অখিলেশ দেখল আজ যেন মায়া একটু বেশি সেজে এসেছে। মোটা চুলের বিনুনিতে লাল ফিতে দিয়ে টান টান করে বেঁধে রেখেছে মাথার চুলগুলোকে, আর তার টিকালো নাকের রূপোলি নাকছাবিটাতে জ্যোৎস্নার আলো পড়ে সেটি মাঝে মাঝে চিকচিক করে উঠছে। এবারে মায়া বলল, ঘুমিয়ে পড়েছিলে বুঝি? না, ওই শরীরটা একটু খারাপ লাগছিল, তাই অফিসের পর এসে একটু শুয়ে পড়েছিলাম। ও, এবার তাহলে চলো,
কোথায়? ও মা, আমার বাড়িতে। কাল যে বলেছিলাম তোমাকে আমার সাথে নিয়ে যাব। আসো, আমার সাথে আসো। এই বলে মায়া অখিলেশের হাতটা ধরে এক প্রকার টানতে টানতে এই অন্ধকারের মধ্যে দিয়ে হাঁটতে শুরু করলো। বেশ কিছুক্ষণ হাঁটার পর ওরা দুজন একসময় এসে পড়ল সেই নির্জন ধান ক্ষেতের মাঝ বরাবর দিয়ে চলে যাওয়া কাঁচা বাঁধের রাস্তাটাতে। এতক্ষণ অখিলেশ চুপ করে হেঁটে চলেছিল। এইবারে হঠাৎ করে একটু থমকে দাঁড়িয়ে পড়ল অখিলেশ। এ তুমি তুমি কোথায় নিয়ে যাচ্ছ? এইবারে মায়া অখিলেশের হাতটা ছেড়ে দিয়ে কেমন যেন একটু মৃদু হাসি দিয়ে বলল, কেন, আমার বাড়িতে? এইদিকে তোমার বাড়ি? কিন্তু গ্রামের মানুষেরা বলে যে এদিকে নাকি সব অভিশপ্ত বেল গাছ আছে, তাই এদিকে কেউ আসে না। এই কথাটা শুনে মায়া আবারও খিলখিল করে হেসে উঠে বলল, কেন, তুমিও কি ওই গ্রামের এই মানুষদের কথাতে বিশ্বাস করো? না, বিশ্বাস নয়, কিন্তু এইভাবে এই রাতে না, মানে সাপ খোপেরও তো ভয় টয় আছে নাকি? ভয় কিসের, আমি তো আছি। আর জানো তো, ওই বেল গাছটার কিন্তু একটা অতীত আছে, শুনবে নাকি? বাবা, তাই নাকি? হ্যাঁ, শুনলে তো ভালোই হয়। আসলে এর আগে ওই বেল গাছটার সম্বন্ধে গ্রামের মানুষদের কাছে যাকেই জিজ্ঞাসা করেছি, কেউ কিছু তেমন করে বলতে চায় না, কেমন যেন সব এড়িয়ে যায়। জানি না কেন এত ভয় পায় গ্রামের মানুষেরা ওই বেল গাছটাকে নিয়ে। আর আজ যখন তুমি বলতে চাইছো, আমি পুরোটাই শুনতে চাই। আচ্ছা বেশ, তাহলে যেতে যেতেই তোমাকে সব ঘটনাটা শোনাচ্ছি। এরপর ওরা আবার ওই বাঁধের রাস্তাটা ধরে যেতে যেতে মায়া অখিলেশকে শোনাতে লাগলো সেই ঘটনাটি। এসব অনেক দিন আগের কথা। তখন এই শিমুলগড় সহ আরও 5টি গ্রাম নিয়ে একমাত্র দাপুটে জমিদার ছিলেন রুদ্রপ্রতাপ চৌধুরী। যেমন দাপুটে তেমনি অত্যাচারী। সাধারণ মানুষের ওপর অত্যাধিক করের বোঝা চাপিয়ে দিয়ে কেড়ে নিত তাদের জমি বাড়ি সর্বোচ্চ। এই রুদ্রপ্রতাপ চৌধুরীর একমাত্র ছেলে ছিল আদিত্য প্রতাপ চৌধুরী। পড়াশোনার জন্য তার বাবা বিলেত না কোথায় একটা পাঠিয়েছিলেন। বর্তমানে তার বয়স ছিল 23। যেমন তার গায়ের রং, তেমনই ভারী সুন্দর মুখখানি, ভাসা ভাসা চোখ, লম্বা একখানা গড়ন, যাকে বলে সব মিলিয়ে অপরূপ সুদর্শন এক দেহের অধিকারী। এক নজরে দেখলে যে কোনো মেয়ের মন জয় করার জন্য যথেষ্ট। তা সে বছর গেল পৌষে গঞ্ছের মাঠে মেলা দেখতে গিয়ে আদিত্যর সাথে আলাপ হয় এক নিচু জাতের মেয়ের। নাম ছিল মালিনী। প্রথম দেখাতেই একে অপরের প্রেমে পড়ে গিয়েছিল। কিন্তু মালিনী জানত তাদের এই ভালোবাসার কথা কেউ মেনে নেবে না। কিন্তু ভালোবাসা কি আর এসব জাতপাতের বেড়ায় আটকে রাখা যায়? তাই মালিনী তার ভালোবাসাকে নিয়ে চোখের পাতায় একটু একটু করে সুখের স্বপ্ন সাজাতে লাগলো। তারা রোজ লুকিয়ে লুকিয়ে দেখা করত ময়ূরাক্ষী নদীর তীরে। কিন্তু কতদিন আর এই লোকচক্ষুর আড়ালে তারা থাকবে? একদিন না একদিন তো তাদের এই সম্পর্কের কথা গ্রামের সকল মানুষ জানবেই। আর হলেও তাই খুব তাড়াতাড়ি। জমিদারের খাস নায়েব রমাকান্ত মুখুজ্জে তাদের এই সম্পর্কের কথা সবটাই জেনে গেল। আর জমিদারের কানে কথাটা উঠতে বেশি সময় লাগলো না। তাই এসব কথা সত্য কিনা প্রমাণ করার জন্য জমিদার রুদ্রপ্রতাপ চৌধুরী সেদিনই তার ছেলে আদিত্য প্রতাপ চৌধুরীকে ডেকে জিজ্ঞাসা করে জানতে চাইলেন, রমাকান্ত মুখুজ্জের মুখ থেকে তোমার সম্বন্ধে যে কথাটা শুনলাম, সেটা কি সত্যি? আমি তোমার থেকে জানতে চাই আদিত্য। হ্যাঁ বাবা, আপনি যে কথাটা শুনেছেন সবটাই সত্যি। আমি মালিনীকে ভালোবাসি, আর ওকেই আমি বিয়ে করতে চাই। তুমি ভাবলে কি করে ওই ছোট জাতের মেয়ের সাথে তোমার বিয়ে দেব আমি? তুমি ভুলে যেও না, তুমি এই জমিদার বাড়ির একমাত্র উত্তরাধিকারী। তোমার সাথে ওই ছোট জাতের মেয়ের মেলামেশা মানায় না, এতে সমাজে ছিছি পড়ে যাবে। তাই এটাই ভালো হবে যে তুমি আজ থেকে ওই মেয়েটাকে ভুলে যাও।
না বাবা, এটা সম্ভব নয়। আমি ওকে কথা দিয়েছি। আর যদি আমাদের এই সম্পর্কটা আপনি মেনে নিতে না পারেন, আপনার যদি এই সম্পর্ক মানতে সম্মানে লাগে, তাহলে বেশ, আমি না হয় এই বাড়ি ত্যাগ করব, কিন্তু মালিনীকে ভুলে যাওয়া আমার পক্ষে সম্ভব নয়। ও, তাহলে এটাই বুঝি তোমার শেষ সিদ্ধান্ত? তবে বেশ, আমিও জমিদার রুদ্রপ্রতাপ চৌধুরী, আমিও কিন্তু এর শেষ দেখে ছাড়ব। তারপর তারপর কি হলো? ওদের কি বিয়ে হয়েছিল? তারপর আদিত্য প্রতাপ চৌধুরী তার বাবার কথা অমান্য করে। ওরা দুজনে মিলে গ্রামেরই এক মন্দিরে বিয়ে করেছিল। তারপর ভেবেছিল এই গ্রাম ছেড়ে একবারের জন্য অনেক দূরে তারা চলে যাবে, যেখানে তাদেরকে আর কেউ খুঁজে পাবে না। তাই সেদিনই রাতের অন্ধকারে এই রাস্তা ধরে গ্রাম ছেড়ে পালাতে গিয়েছিল ওরা। কিন্তু তখনও কি তারা জানতো তাদের জন্য কি বিপদটাই না অপেক্ষা করে আছে? আর যখন তারা ঠিক গ্রামের শেষে ওই বেলগাছটার কাছে এসে পৌঁছলো, তখন দেখলো তাদের পথ আগলে দাঁড়িয়ে আছে স্বয়ং জমিদার রুদ্রপ্রতাপ চৌধুরী আর তার কিছু লেঠেল বাহিনী। এরপর সেখানেই জমিদার রুদ্রপ্রতাপ চৌধুরীর আদেশে প্রচণ্ডভাবে মারধর শুরু করে তাদেরকে। প্রথমে অনেক চেষ্টা করেছিল আদিত্য প্রতাপ চৌধুরী তার বাবার লেঠেল বাহিনীদের থামাতে, কিন্তু পারেনি। পিছন দিক থেকে মাথায় একটি লাঠির আঘাতে অজ্ঞান হয়ে পড়ে যায় মাটিতে সে। তারপর মালিনীকে সবাই মিলে লাঠি দিয়ে মারতে মারতে যখন তাকে প্রায় আধমরাই করে ফেললো, তারপর জমিদার রুদ্রপ্রতাপ চৌধুরী আগিয়ে এসে মালিনীর চুলের ছুটিটা ধরে মাটি দিয়ে টেনে হিচড়ে নিয়ে যেতে লাগলো ওই বেল গাছটার কাছে। আর মুখ দিয়ে দুর্বোধ্য ভাষায় গালাগালি দিয়ে বলল, শালি বামন হয়ে চাঁদে হাত বাড়ানো, ছোট জাতের মেয়ে হয়ে জমিদার বাড়ির বউ হওয়ার খুব শখ না তোর? খুব শখ। দেখ দেখ তোর আজ কি করি। এই বলে মালিনীকে ওই বেলগাছটার কাছে টেনে নিয়ে গিয়ে তার গলায় ফাঁস লাগিয়ে ওই বেলগাছটার একটি মোটা ডালের সাথে জ্যান্ত ঝুলিয়ে দিয়েছিল তাকে। অনেক চেষ্টা করেছিল সে নিজেকে বাঁচাতে, কিন্তু ঝুলে থাকা শরীরটা বেশ কিছুক্ষণ ছটফট করে একটা সময় হাত পাগুলো একেবারে নিশ্চল হয়ে পড়ল। এই দৃশ্য দেখে জমিদার রুদ্রপ্রতাপ চৌধুরী আর তার পাষণ্ড দল অতি প্রসন্ন হয়ে এক নারকীয় পাশবিক আনন্দে ফেটে পড়ল অট্টহাসিতে। তারপর সেখান থেকে আদিত্য অজ্ঞান শরীরটাকে নিয়ে চলে গিয়েছিল ওরা। শুধু ওই রাতের অন্ধকারে বেলগাছটার ডালে গলায় দড়ি দিয়ে ঝুলে রইল এক বাবা মা মরা হতভাগী সরল মালিনীর মৃতদেহটি। পরের দিন ভোরের আলো ফোটার সাথে সাথে যখন গ্রামের সকল মানুষ এই দৃশ্য দেখল, তখন গ্রামের আর কোনো মানুষের বুঝতে অসুবিধে হলো না যে এই কাজ স্বয়ং জমিদার রুদ্রপ্রতাপ চৌধুরী করেছে। কারণ মালিনী যে তার ছেলেকে ভালোবেসে যে পাপ করেছিল, এটা তারই পরিণাম। কিন্তু জমিদারের বিরুদ্ধে কথা বলার সাহস এই গ্রামের কারোর ছিল না, তাই সবাই চুপচাপ এই ঘটনার সাক্ষী হয়েই রয়ে গিয়েছিল সেদিন। এই বলে মায়া চুপ করল। অখিলেশ দেখল তার চোখের কোণে ভরে ওঠা জলের বিন্দুর উপরে পূর্ণিমা চাঁদের আলোয় একবার চিকচিক করে উঠল। কিন্তু অখিলেশ আরও একটা ব্যাপার লক্ষ্য করল। একটু আগেও যেখানে গাছের পাতায় পাতায় একটা হালকা বাতাস বয়ে চলেছিল, এখন এখন যেন হঠাৎ করে রাতের অন্ধকারের মাঝে দাঁড়িয়ে থাকা গাছগুলো যেন কোনো এক অজ্ঞাত কারণে তাদের দম বন্ধ করে নিয়ে একটা কুমুট পরিবেশের সৃষ্টি করেছে। রাত চড়া পাখি আর ঝিঝি পোকার দল, তারাও যেন এক তীব্র ভয়ের কারণে একেবারে চুপ করে গিয়েছে। এইভাবে বেশ কিছুক্ষণ চুপ করে একসাথে চলার পর অখিলেশ আবার জিজ্ঞাসা করল, আচ্ছা, এরপর আদিত্য প্রতাপের কি হলো? সে কি এইসব ঘটনার প্রতিবাদ করেছিল? না, কারণ এই ঘটনার পর তাকে এই গ্রামের মানুষেরা কেউ আর কখনো দেখেনি। কিন্তু ঠিক এর 1 মাস যেতে না যেতেই
জমিদার বাড়িতে শুরু হলো অকাল মৃত্যু। জমিদার পরিবারের সকল মানুষদের একের পর এক মৃত্যুর পর একদিন খুব ভোরে গ্রামের সকল মানুষ দেখল ওই বেল গাছটাতে একটি মোটা ডালের সাথে গলায় দড়ি দিয়ে মরে ঝুলে আছে জমিদার রুদ্রপ্রতাপ চৌধুরী। আর এর সাথেই সকল গ্রামের মানুষ বুঝে গেল যে মালিনীর আত্মা তার প্রতিশোধ নিতে আবারও ফিরে এসেছে। তাই আজও গ্রামের সকল মানুষ এটাই বিশ্বাস করে যে ওই বেলগাছটাতে আজও মালিনীর অতৃপ্ত আত্মা রয়ে গিয়েছে, আর প্রতি রাতেই তার অতৃপ্ত আত্মা আজও শিকার খুঁজে বেড়ায়। এইসব কথাবার্তার মাঝেই অখিলেশ দেখল তারা একেবারে এসে পড়েছে একটা বড় বেল গাছের নিচে। চারিদিকটা একেবারে জনমানবহীন, আর এই নিঝুম নিস্তব্ধতায় খোলা প্রান্তে হঠাৎ করে একটি হুতুম প্যাঁচা যেন কোথা থেকে উড়ে এসে বসলো ঠিক ওই বেলগাছটার ডালে। এদিকে মায়ার এইসব কথা শুনে অখিলেশ এবার একটু অবিশ্বাসের স্বরেই বলল, তার মানে তুমিও বলতে চাইছো যে এই বেলগাছটাতে মালিনীর আত্মা আজও থাকে? কথাটা শুনে মায়া এবার ওই বেলগাছটার কাছে দু পা এগিয়ে গিয়ে তারপর পিছন ফিরে কেমন যেন একটা ফ্যাঁস ফ্যাঁসে গলায় বলল, বিশ্বাস না হলে নিজেই না হয় একবার গাছের উপরের দিকে তাকিয়ে দেখো। এই কথা শুনে আর তার সাথে সাথে বেলগাছটির ওপরে অখিলেশের চোখ যেতেই আতঙ্কে তার দুটো পা যেন মাটির সাথে গেঁথে গেল। দেখলো বেলগাছটির একটি মোটা ডালের সাথে গলায় দড়ি দিয়ে ঝুলে আছে একটি শাখা বলা পরিহিতা মহিলা। না না না, ঝুলে নেই, ঠিক যেন দোল খাচ্ছে। মহিলাটির ঘাড়টা ভেঙে গিয়ে এক সাইডে কাত হয়ে আছে, আর হাঁ করা মুখটা থেকে অনেকটা জিভ বেরিয়ে এসেছে। কি ভয়ঙ্কর, কি ভয়ঙ্কর সেই দৃশ্য! এদিকে গাছের ওপরের দিক থেকে চোখ সরিয়ে মায়ার দিকে চোখ পড়তেই অখিলেশের বুকের ভেতরের রক্ত যেন ঝলকে উঠল। কোথায় সেই সুন্দরী মায়ার ভরা মুখটা? এ তো যেন নরকের অন্ধকার থেকে উঠে আসা এক পিশাচিনী। তার রক্ত শূন্য মুখে ফ্যাকাশে শরীরটা নিয়ে দাঁড়িয়ে আছে তার সামনে, আর প্রচণ্ড প্রতিশোধ, প্রচণ্ড প্রতিহিংসার চোখ নিয়ে তাকিয়ে আছে অখিলেশের দিকে। এই দৃশ্য দেখে মুহূর্তের মধ্যে অখিলেশের শরীরটা একেবারে যেন শিথিল হয়ে পড়ল। তাকে যে এখান থেকে পালাতে হবে সেটা হয়তো অখিলেশ ভুলেই গিয়েছিল। আর সেই সময় হঠাৎ করেই পাশের হোগলা বনের ভেতর থেকে একপাল শিয়ালের ডাকে এর রাতের সমস্ত চরাচরকে যেন ভেঙে খান খান করে দিল। এদিকে মায়ার শরীরটা ততক্ষণে দু মানুষ শূন্যে ভেসে উঠেছে, আর এক পৈশাচিক অট্ট হাসি হেসে ফ্যাঁস ফ্যাঁসে গলায় বলল, কি অখিলেশ বাবু, চিনতে পেরেছেন আমি কে? আমি হলাম মালিনী। মালিনী? তুমি সেই মালিনী যে গ্রামের সরল মানুষদের বিনা কারণে তোমার শিকার বানিয়েছ, আর আজ আমাকে মারবে বলে তুমি এখানে নিয়ে এসেছো? কিন্তু কিন্তু কি দোষ করেছি, কি দোষ করেছি বলো? দোষ আমিও কি করেছিলাম? শুধু তো ভালোই বেসেছিলাম, আর বিনা কারণে আমাকেও মরতে হয়েছিল। তাই এই গ্রামের মানুষ দেখুক ভালোবাসার কি পরিণতি হয়। আর আজ তো তুই আমার হাতে মরবি। এই বলে মালিনী হাওয়ায় ভর করে উড়ে এসে একেবারে চেপে ধরল অখিলেশের গলার টুটিটাকে।
তার রক্তশূন্য চামড়া গোটানো সরু লিকলিকে হাত দিয়ে একেবারে সাঁড়াশির মতো চেপে ধরেছে তার গলাটাকে। অখিলেশ বুঝতে পারছে তার শ্বাস একেবারে বন্ধ হয়ে আসছে। চিৎকার করার চেষ্টা করলেও কিন্তু কিন্তু বৃথা। এতটুকু শব্দের আওয়াজ অখিলেশের গলা থেকে বেরোলো না। আস্তে আস্তে চোখের সামনে সবকিছু ঝাপসা হয়ে এলো তার। শেষবারের মতো অখিলেশ দুটো চোখ বোঝানোর আগেই ঝাপসা চোখে দেখতে পেল যেন অনেক দূর থেকে বেশ কিছু মানুষ মশালে আগুন জ্বালিয়ে এদিকে ছুটে আসছে আর চিৎকার করে যেন বলছে, অখিলেশ বাবু ভয় পাবেন না, আমরা আসছি। এরপর চোখের সামনে হঠাৎ করেই সবকিছুই অন্ধকার হয়ে গিয়ে চেতনা হারিয়ে মাটিতে পড়ে গেল অখিলেশ। যখন জ্ঞান ফিরল, অখিলেশ বুঝতে পারল সে এখন শুয়ে আছে মোড়লের বাড়িতে, আর তার পাশেই চিন্তিত মুখ নিয়ে বসে আছে মোড়ল মোহন বাড়ুজ্জে ও বৃদ্ধ কালীচরণ, আর তার সাথে বেশ কিছু গ্রামের মানুষ। চোখ খুলতেই মোড়ল মোহন বাড়ুজ্জে একটু ব্যস্ত হয়ে বলল, এই তো অখিলেশ বাবুর জ্ঞান ফিরেছে। ওরে ও ভজহরি, এক গ্লাস গরম দুধ নিয়ে আয় ঝপ করে। এরপর সবাই মিলে অখিলেশকে ধরাধরি করে বিছানায় বসা করালো। এবার অখিলেশ কিছু বলার আগেই মোড়ল মোহন বাড়ুজ্জে বললেন, অখিলেশ বাবু, আপনার ভাগ্য ভালো যে আপনি বেঁচে ফিরেছেন। আপনি কার পাল্লায় পড়েছিলেন আপনি জানেন? ও কোনো মানুষ ছিল না, ও হলো মালিনী। এই কারণেই গ্রামের কোনো মানুষ সন্ধ্যার পর কেউ বাড়ির বাইরে বেরোয় না। আর আপনাকে এতবার বলার সত্ত্বেও কেন যে গিয়েছিলেন ওখানে? এই নিন বাবু, গরম দুধটা খেয়ে নিন। ভজহরি এই বলে এক গ্লাস গরম দুধ নিয়ে এসে অখিলেশের হাতে ধরিয়ে দিল। সেটি চুমকে খেয়ে নিয়ে অখিলেশ এবার ধীরে ধীরে বলল, আচ্ছা মোড়ল মশাই, আপনারা কি করে জানলেন যে আমি ওই মেয়েটির সাথে বেলগাছটার কাছে গিয়েছিলাম? আমরা হয়তো কিছু জানতে পারতাম না যদি না ভজহরি এসে আমাদের জানাতো। আসলে কালকে সারাদিন পুজোতে আসলেন না দেখে আমি ভাবলাম ঠাকুরের প্রসাদ আমি ভজহরির হাত দিয়ে আপনার কাছে একটু পাঠিয়ে দিই। কিন্তু পরক্ষণেই ভজহরি হন্তদন্ত হয়ে ফিরে এসে আমাকে যেটা বলল সেটা না হয় ভজহরির মুখেই একবার শুনে নিন। হ্যাঁ বাবু, কর্তাবাবুর কাছ থেকে ঠাকুরের প্রসাদ নিয়ে আমি যখন আপনার বাড়ির কাছে পৌঁছালাম, সেখানে গিয়ে দূর থেকেই দেখতে পেলাম আপনি একটা মেয়ের সাথে উঠানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কী সব কথা বলছেন। পূর্ণিমার ধবধবে জ্যোৎস্নার আলোতে এইবারে মেয়েটার মুখটা বেশ স্পষ্ট দেখলাম। কিন্তু ওই মেয়েটার আমাদের গ্রামের বা পাশের গ্রামের মেয়ে নয়। আরও বেশ কিছুক্ষণ ওইখানেই দাঁড়িয়ে থাকলাম। এরপর হঠাৎ দেখি মেয়েটি আপনার হাতটা ধরে নিয়ে চলতে শুরু করলো এই বাঁধের রাস্তাটা ধরে বেলগাছটির দিকে। তখনই আমি বুঝে গিয়েছিলাম এ কোনো মানুষ নয়, ওই অভিশাপ আপনাকে টেনে নিয়ে যাচ্ছে তার শিকার বানাতে। কিন্তু একার দ্বারা তাকে বাধা দিয়ে সম্ভব নয়, তাই তাড়াতাড়ি ফিরে এসে কর্তাবাবুকে সব বললাম। আর ভজহরির কাছ থেকে এসব শুনে আমি আর দেরি না করে বেশ কিছু মানুষ মিলে হাতে মশাল নিয়ে পৌঁছে যাই ওই বেলগাছটার কাছে। আর সেখানে পৌঁছতেই দেখি পেতনিটা আপনার গলা টিপে ধরেছে। আর একটু হলে আমাদের দেরি হতো, তাহলে আর আপনাকে আমরা যাকে সেসব কথা বাদ দিন অখিলেশবাবু। আমি বলি কি, আপনি এই গ্রাম ছেড়ে শহরে ফিরে যান। আর সেটা না হলে আপনাকেও ছাড়বে না। আর আমরাই চাই না যে এই গ্রামের অভিশাপের কারণে বিনা দোষে কোনো মানুষ মারা যাক। শুধু একটাই অনুরোধ আপনার কাছে, শহরে ফিরে গিয়ে আপনি এই ব্যবস্থাটাই করুন যে এখানে কেউ কখনো ভবিষ্যতে বদলি নিয়ে আর ফিরে না আসে। নিন, এখন আপনি একটু বিশ্রাম করুন। আমি কানুকে বলে রাখছি, ও বিকেলের মধ্যে আপনাকে বাসে তুলে দিয়ে আসবে। এরপর বিকেলের মধ্যেই অখিলেশ কানুর রিকশায় চেপে পৌঁছালো সেই প্রথম দিনে বাস থেকে যেখানে নেমেছিল সেখানে। অখিলেশ রিকশা থেকে নেমে আরও একবার পেছন ফিরে তাকালো সেই দূরে পিস্তার ধান ক্ষেতের দিকে। আজও একদল বাউল সুর করে গান ধরেছে।
বেশ কিছুক্ষণ সেদিকে তাকিয়ে থাকতে থাকতে কখন যেন মনের অজান্তেই অখিলেশের দুটো চোখের কোণা থেকে দুফোঁটা জলের ধারা বেরিয়ে এসে ভিজিয়ে দিল তার গালটাকে।